জনাব রঞ্জন, একজন দর্শক উনি প্রশ্ন করতেছেন যে খালেদ ভাই, আপনি জামাতের যে কোনো প্রশ্ন করলে জামাতের নেতাদেরকে নিয়ে এসে করবেন, মেজর আখতারুজ্জামানকে কেন করেন? তিনি তো মাত্র সংগঠনে এসেছেন, এখনো তো ভালো করে তিনি উত্তর দিতে পারবেন না। আমি একটু ব্যাখ্যা করি ভাই। আমি মেজর আখতারুজ্জামান রঞ্জনকে জামাতের নীতি নির্ধারণের জায়গা থেকে প্রশ্ন করতেছি না, তিনি এখনো নীতি নির্ধারক নন। আমি তার আন্ডারস্ট্যান্ডিংটাই আসলে বুঝতে চাইছি এবং আমি দেখতে চাইছি যে কোন শর্তে জামাত ইসলামের শীর্ষ নেতৃত্ব জনাব মেজর আখতারুজ্জামান রঞ্জনকে ফুল দিয়ে সাংবাদিক ডেকে তাকে বরণ করেছিল এবং সেটার মধ্যে এটা কি, আমি আমার জায়গায় একটু পরিষ্কার করলাম। জনাব রঞ্জন, আমি আপনার কাছে আমি যে প্রশ্নটা করতে চাই যে সেই প্রশ্নটা হলো যে আপনাকে একজন বিশ্লেষক হিসাবে, কারণ জামাত ইসলামের শীর্ষ নেতৃত্বদের মধ্যে আপনি একজন নন, কিন্তু সম্প্রতি রয়টার্স একটা সাক্ষাৎকার নিতে গিয়ে জামায়াতের আমিরকে প্রশ্ন করে জেনেছে যে তার সঙ্গে ভারতীয় একজন কূটনীতিকের বৈঠক হয়েছিল এবং তার প্রশ্নের প্রেক্ষিতে জামায়াতের আমির বলছেন যে এই ভারতীয় কূটনীতিক এই বৈঠকটার বিষয়টা তাকে গোপন রাখতে বলছিলেন। আপনি এই জিনিসটাকে আসলে কিভাবে দেখেন? মানে ইজ ইট অল রাইট? মানে আমাকে একজন ভারতীয় কূটনীতিবিদ বলল আমার রাজনীতিটা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, কিন্তু আমাকে একজন কূটনীতিবিদ আমার সাথে গোপনে দেখা করতে চাইলো, আমি তার সাথে গোপনে দেখা করলাম। কূটনীতিবিদ মানে কিন্তু উনি বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরাসরি প্রতিনিধি। দেখা করলাম, এটা আবার গোপন রাখলাম এবং পরে রয়টার্স যখন আমাকে জিজ্ঞেস করলো যে আমাদের কাছে খবর আছে যে ইন্ডিয়ার একজন ডিপ্লোম্যাট আপনার সঙ্গে দেখা করে গেছে, আপনি কি সেটা স্বীকার করেন কিনা? উনি যেহেতু মিথ্যা বলেন না, সেজন্য উনি বলছেন যে হ্যাঁ এটা দেখা করছেন, আমাকে এটা গোপন রাখতে বলা ছিল। আপনি এটাকে কিভাবে দেখেন আসলে? এখানে আমি ওই প্রশ্ন জবাব দেওয়ার আগে আমি একটু ক্লিয়ারিফাই করতে চাই। আফিন্দি ভাই সুন্দর কথা বলেছেন, উনি আলেম মানুষ, ওনার সঙ্গে আমি তো আলেম বা ইসলাম কোরআন নিয়ে কথা বলতে পারবো না, এত কিছু নাই, কিন্তু আমি ওনাকে জানতে চাই প্রকৃত ইসলামটা কি, সত্য ইসলামটা কি, কি করলে আমার আকীদা ঈমান ঠিক থাকবে, এটা কিন্তু ওনাকে জানতে চাই। এখানে ওনার অনেকগুলো কথার মধ্যে আমার একটা কথা মনে হয়েছে, আমরা ছোট সময় চুটকি পড়তাম, একটা বাঘ হরিণ খাবে, হরিণকে বলছে আমি তোকে খাবো, তো অপরাধ কি? তুই আমার পানি গুলা করছিস। বলে আমি তো তোমার নিচে আছি, আমি পানি গুলা করলাম, তুমি তোমার উপরে। তোর বাপে পানি গুলা করেছিল উপর থেকে। এখন প্রশ্ন হয়েছে জামাত ইসলামকে এখন আমরা ধরতে পারতেছি না। এখন এই উপমার প্রতি আমার যথেষ্ট আপত্তি আছে। জনাব আফিদি আপনি আপত্তি জানাবেন। জনাব আফিদি আপনি জানাবেন। জনাব আফিদি আপনি আপত্তি জানাবেন। মাওলানা আফিদি আপনি আপনার আপত্তি জানাবেন, ওনাকে একটু বলতে দেন। এই জাতীয় উপমা আমার মনে হয় যে আমি এই ক্ষেত্রে মাওলানা আফিদি সাহেবের সাথে কিছুটা একমত। আপনি সরাসরি কথায় আসেন। জি, কাজে এখন আমি এখানে আমার অপরাধ এখন না, অপরাধ আমার বাবা করে গেছিল, বাবার অপরাধে এখন আমাকে শাস্তি পেতে হবে। মওদুদীকে আমরা বলছি মওদুদী নাই, মওদুদীবাদ আমরা মানছি না, মওদুদীবাদ আমাদের নাই, বাট আমরা তো মাওবাদীও পড়ি, জামাত ইসলামের ছেলেরা মাওবাদী বইও পড়ে, তাহলে কি মাওদুদীকে মানতেছি? আমরা তো আপনি অনেক ভালো বিতার্কিক, আপনি হয়তো তর্ক করে জিতবেন, কিন্তু একটা স্পেসিফিক প্রশ্ন মাওলানা আফিন্দি তুলছে। আপনি যেই প্রবর্তক থেকে প্রবর্তক হয়েছেন তার থেকে যে আপনি বদলাইছেন সেইটার কোনো ব্যাখ্যা আপনার কাছে আছে কিনা? আপনি ব্যাখ্যা দিচ্ছেন যে তার নাম আর আমাদের এই গঠনতন্ত্রের মধ্যে এখন আর নাই, আমরা বাংলাদেশের নাম জামাত ইসলামের নাম পরিবর্তন করছি। যদি তাই কইরা থাকেন, আপনারা তো বক্তব্যে কত ধরনের কথা বলেন, এই ভোট দিলে আল্লাহ খুশি হবে, এইখানে পাল্লা ভোট দিলে বেহেশতে যাবে, কত রকম। এই কথাটা বলা যায় না যে আমরা আমাদের প্রবর্তক যিনি ছিলেন বা যিনি অন্যতম, যিনি এইটা দলটা করছেন, সেই দলটা যারা করছেন, আপনারা যারা ভুল বুঝতেছেন বা ভুল জানেন, আফিন্দি সাহেবরা ভুল প্রচার করে যে আমরা মওদুদীবাদ অনুসরণ করি, এটা আমরা করি না। এটা বললে অসুবিধাটা কি? আমি তো এটা বলতে কাউরে শুনি নাই না, আমি সাহেবরে বলতে শুনি না, আপনি বলছেন, আপনি নিজেরে জিজ্ঞেস করে দেখেন, আপনি জিজ্ঞেস করলে আপনি আমাকে গণতন্ত্র দেখাই দিবেন। আমি বলছি যে আমি বলতে আপত্তি নাই, কিন্তু প্রশ্ন হচ্ছে আমি সবারই প্রশ্নের জবাব একজনকে দিতে পারবো না। তো আমি গণতন্ত্রে বিশ্বাস করি, জনগণ আমাকে বিশ্বাস করে, আমি গণতন্ত্রে বিশ্বাস করি, আমি প্রতিটি ব্যক্তি বা আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর প্রশ্নের জবাব তো আমি দিতে বাধ্য নই। আসেন সংসদ যখন হবে, যদি সংসদে আপনারা আসেন, আলোচনা করব, প্রশ্নের উত্তর দেওয়া হবে। আপনারা ভোটের আগে এটা বলবেন না, আপনারা ভোটের আগে এটা বলবেন না। জনাব আফিন্দি সাহেবের, মাওলানা আফিন্দি দেখেন, মাওলানা আফিন্দি সাহেবের প্রবলেমটা কোথা আপনি দেখেন। মাওলানা আফিন্দি সাহেবকে তো আমরা আফিন্দি সাহেবদেরকে বা বিএনপি কে স্যাটিসফাইড করার জন্য বক্তব্য দিচ্ছি না। আপনি বাংলাদেশের সব মানুষকে স্যাটিসফাই করার জন্য বক্তব্য দিবেন, আপনি রাষ্ট্র ক্ষমতায় যাইতে চাচ্ছেন, আমাদেরকে স্যাটিসফাই করতে হবে তো, আমাদের স্যাটিসফাই করতে হবে তো।
আমাদের স্যাটিসফাই না আমি করে তো- আমরা আমি- জিজ্ঞেস আমি করতেছি তো- আপনারা না, শরিয়া না, আপনারা না, শরিয়া আইন চালু করবেন, আপনারা বলেন যে এটা কিন্তু পরে আপনি বলবেন। আপনি আপনি আপনি- যে আমাদের কথা বলছেন, আমি সেই প্রশ্নের জবাব তো খালেদ মহিউদ্দিন সাহেবকে দিব না। কারণ খালেদ মহিউদ্দিন সাহেবের মাধ্যমে যত লোকের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি, তার চেয়ে অনেক বেশি বেশি সঙ্গে আমাদের যোগাযোগ হয়, তারা অনেক বেশি দেখা হয়। কারণ আপনার মিডিয়াতে যারা আমরা কথা বলি, সেটা একটা মিডিয়ার অংশ, Right. কিন্তু এছাড়াও জনগণের সঙ্গে সংযোগ আমাদের আছে। Okay. আমরা জনগণের ভোট চাচ্ছি এবং সেখানে জনগণ ভোট দেবে। ওকে, আমরা জনগণকে কি ইহজীবনে- বলেন, জনগণকে পরিষ্কার করেন, জনগণকে পরিষ্কার করেন যে এই জনগণ ব্যাপারটা। পরিষ্কার না হলে আমাদেরকে ভোট দেবে কেন? জনগণ যদি আমরা পরিষ্কার করতে না না, না আপনি পারি, তো জনগণ আমাকে আপনি তো ভোট দেবে কেন? আপনি তো কথাকে আপনার মানে কি বলে অসাধারণ তীক্ষ্ণ মেধা দিয়ে আপনি তো কথাকে ঘুরাচ্ছেন। ভাই আমি আপনাকে সরাসরি একটা প্রশ্ন করতেছি, আপনারা কি জনগণকে গিয়ে এই কথা বলেন যে না আমরা আসলে আমরা- আবুল আল্লাহ মওদুদীকে অনুসরণ করতেছি না, আমরা ইসলামী শরিয়া পালন করব, দেশের রাষ্ট্র ক্ষমতা এলে বা করব না, কোনো কিছু কি আপনারা পরিষ্কার করেন? এটা তো জনগণ আমাদের জানতে চাচ্ছ না, প্রশ্ন করতেছে না। জনগণের এই প্রশ্ন তো নাই। জনগণের এই প্রশ্ন, জনগণের কি মধ্যে প্রশ্ন নাই। আছে আপনাদের কাছে? আপনাদের কাছে জনগণ কি প্রশ্ন করে? জনগণের আমাদের কাছে প্রশ্ন আছে, আমরা দেশে শান্তি থাকতে পারবো কিনা, আমরা যারা ইসলামের অপব্যাখ্যা করে তাদের হাত থেকে মুক্ত পাবো কিনা, আমরা আপনারা যারা কি বলেন এটা জবাবে? দুর্নীতি যে করে, আপনারা আসলে যারা- শান্তি হবে। যারা অবশ্যই শান্তি হবে, ইনশাআল্লাহ শান্তি হবে। আমরা অবশ্যই দেশকে শান্তির পথে নিয়ে যাব। কেন এখানে আপনাদের এই জনগণ বিশ্বাস- জানতে চায়, আচ্ছা, জনগণ জানতে চায় চাঁদাবাজি বন্ধ হবে কিনা, Okay. জনগণ জানতে চায় দুর্নীতি বন্ধ হবে কিনা, জনগণ জানতে চায় এই রাজনীতি নিয়ে যে আমরা যে ব্যবসা করি এটা বন্ধ হবে কিনা। জামাতের জনগণের কাছে একদম তার কমিটমেন্ট, ওকে, আমরা ইনশাল্লাহ ক্ষমতায় আসলে চাঁদাবাজি বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে এবং সত্যিকার ইসলাম আল্লাহ যেটা বলেছে আমরা সেখানে ন্যায় বিচার, জনগণ ইনসাফ, আপনাদের কাছে জানতে চায় যে ইনসাফ আপনারা প্রতিষ্ঠা করব। আপনারা ক্ষমতা আসলে দুর্নীতি বন্ধ করবেন কিনা, আপনারা সেটা বলে আসেন যে আপনারা ক্ষমতা আসলে দুর্নীতি বন্ধ করবেন, তাই তো? ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা বন্ধ করব। আপনারা এটা যখন আমাদের ক্ষমতা first commitment। আপনারা যখন ক্ষমতার পার্ট ছিলেন, বিএনপির সঙ্গে দুর্নীতি বন্ধ হয়েছিল? হয়েছিল না, বিএনপি তো পার্ট ছিল, সে তো আমার তো নিজামী সাহেবের মন্ত্রীরা তো দুর্নীতি হয় নাই। না, আমার তো আমি কেমনে জানবো হয়েছে না হয় নাই? এটা জনগণ দেখছে, তো জনগণ তো বলতেছে। ওকে, মানে নিজামী সাহেবের নামে নিজামী তো সাহেব দুর্নীতি খালেদা বন্ধ করেন নাই। নিজামী সাহেব বেগম খালেদা জিয়ার ক্যাবিনেটে বসতেছেন, খালেদা জিয়ার ক্যাবিনেট দুর্নীতিগ্রস্ত ছিল, নিজামী সাহেব আর মুজাহিদ সাহেব ছিল হচ্ছে সবচেয়ে ভালো, এই হচ্ছে জনগণ জানতেছে। সেটা তো হলো প্রধানমন্ত্রী কালেক্টিভ রেসপন্সিবল, কিন্তু মন্ত্রী তো রেসপন্সিবল না। মন্ত্রী একা ভালো করার চেষ্টা করছে, সেখানে 10 কেজি গুড়ের মধ্যে 1 কেজি গুড় ছিল এবং ভালো। জীবনে কোনোদিন 9 নিজামী কেজি- সাহেব মুজাহিদ সাহেবের কাছে শুনি নাই যে বিএনপির এই গভর্নমেন্ট দুর্নীতি করতেছে, শুনি নাই কিন্তু যখন ওনারা মন্ত্রী না, ছিলেন। শুনি নাই, না শুনি নাই কেন, সেটা তাদের আনুগত্যের কারণে তারা বলে নাই। এই কিন্তু আমি যেটা বলছি, দুর্নীতিগ্রস্ত যে ক্যাবিনেটের 10 কাছে কেজি- তাদের আনুগত্য, 10 কেজি না, 10 দুর্নীতিগ্রস্ত কেজি- ক্যাবিনেটের কাছে আনুগত্য, তাই তো? না প্রধানমন্ত্রীর কাছে আনুগত্য। উনি যেহেতু ওই মন্ত্রী প্রধানমন্ত্রী ছিলেন, মানে কি ওই সরকার দুর্নীতি করছে, চাঁদাবাজি করছে, ওই সরকারের ক্ষেত্রে আমি অনুগত থাকলাম? সেই তখন যদি ওটার থেকে বেরিয়ে আসে, তাহলে তখন তাকে বলবেন। না, যেমন আমি ভাই- আমার দলে প্রতিবাদ করার জন্য 5 বার বহিষ্কার হয়েছি, সেই জন্য তো আপনার আমি আমার প্রতিবাদ বন্ধ রাখবো, আমি আর প্রতিবাদ বন্ধ আমাকে রাখবো। তো আমাকে তো 5টা অ্যাওয়ার্ড দেন নাই। আমি এখন আমাকে প্রতিবাদ গালাগালি বন্ধ রাখবো। করেছেন, আমাকে বলেছেন যে আমি দলের ডিসিপ্লিন মানি না, দলের নিয়ম মানি না, আপনারা বলেছেন, কিন্তু আমি তো প্রতিবাদ করেছি দলের। ওকে, যখন দলের যত ভুল দেখেছি প্রতিবাদ করেছি, প্রতিবাদ করে আজকে আমি আমার অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, সেখানে তো আপনি অ্যাপ্রিশিয়েট করেন নাই খালেদ ভাই, সেখানে তো আপনি বলেন নাই যে শাবাশ, আমি বুঝি না যে জিনিসটা আপনি উত্তরটা ভালো দিচ্ছেন কিনা, আপনি পরে শুনে দেখবেন, কারণ আপনি অনেক ভালো বিতার্কিক। মানে দুর্নীতির প্রশ্নে যে জামায়াত সরকারে আসলে যে দুর্নীতি একদমই করা হবে না বা করা যাবে না, ওইটা আমি কেমনে বিশ্বাস করবো এটা আমি পরিষ্কার হয়নি। তবে আমরা আপনাকে দীর্ঘদিন ধরে রাজনীতি করতে দেখছি, দীর্ঘদিন বলতে আমি যদি 90 সালও ধরি তাইলেও মানে 90, 30, 36 বছর বা তার চেয়েও আগের একটু সময় থেকে যদি ধরা যায় 40 বছরের মতো, এই সময়ের মধ্যে আপনি বিএনপি করেছেন, দল আপনাকে ছেড়েছে, আপনি দল ছেড়েছেন, কিন্তু আপনার কণ্ঠ বা আপনার ভয়েস সবসময় ছিল জামাতে ইসলামের বিরুদ্ধে, খুবই উচ্চকিত। আপনি মুক্তিযোদ্ধা হিসেবে আপনার নিজের পরিচয় দিতে গিয়ে বেশিরভাগ সময় আমরা দেখেছি যে জামাতে ইসলামীকে আপনি এক হাত নিয়েছেন। এখন সেই জামাতে ইসলামী দলেই আপনি যুক্ত হয়েছেন, বা আমাদের প্রশ্ন হচ্ছে যে ঠিক কখন বা কোন পয়েন্টটাতে আপনার মনে হলো যে আপনি আসলে জামায়াতে ইসলামের রাজনীতিটা করতে পারবেন বা করবেন? জনাব আখতারুজ্জামান। ধন্যবাদ খালেদ মুগ্ধ ভাই, ধন্যবাদ জি। আপনার এই বহুল প্রচারিত এই মিডিয়াতে আমাকে দাওয়াত দেওয়ার জন্য। এই জন্য প্রথমে আপনাকে শুকরিয়া আদায় করছি। আপনার মাধ্যমে আপনার অগণিত দর্শক শ্রোতাদেরকে আমার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম।
যে যেখানে আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন, নিরাপদে থাকার চেষ্টা করবেন। দেখেন, আমি 91 সনে যখন সংসদ সদস্য হয়ে নির্বাচিত হয়ে আসছিলাম, তখন আমি সবচেয়ে বড় একটা প্রতিবাদ করেছিলাম যে আমাদেরকে যদি সরকার গঠন করতে হয়, তাহলে আমরা কেন মুক্তিযুদ্ধের পক্ষের লোকদের সরকার গঠন করতে পারবো না। তৎকালীন সময়ে আমাদের আসন ছিল 142টি, আমাদের প্রয়োজন ছিল আর 9টি আসনের। 9টি আসন কিন্তু জামাত এবং জাতীয় পার্টি ছাড়াও আমাদের পক্ষে সংগ্রহ করা সম্ভব ছিল। কিন্তু তৎকালীন সময়ে বিএনপির সবচেয়ে বেশি আগ্রহ ছিল যে তারা যেন এই জামাতকে নিয়ে দল করে। আমি বলেছিলাম এই জন্য যে জামাত যেহেতু তাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের একটা অপবাদ আছে, তাদের অনেকের বিরুদ্ধে যুদ্ধ অপরাধে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, সরাসরি বিরোধিতা করেছে, যেমন তৎকালীন সময়ে নিজামী সাহেব বা তারপরে তখন এরা কয়েকজন নেতৃস্থানে যারা করেছিলেন, গোলাম আজম সাহেব নিজ নেতৃত্বের বিরোধিতা করেছিলেন বাংলাদেশের। তখন আমি বলেছিলাম যে এদেরকে সাথে নিয়ে আমাদের রাজনীতিতে করাটা ঠিক হবে না, যেহেতু বিএনপি জিয়ার দল, শহীদ জিয়ার দল, শহীদ জিয়া একজন মুক্তিযুদ্ধের ঘোষক, কাজে এখানে এটা করা ঠিক হবে না। এটা শুধু তৎকালীন আমার বক্তব্য। তারপরে অনেক পানি গড়িয়ে গেছে, অনেক ঘাত প্রতিঘাত হয়েছে। আমরা পরবর্তী দেখেছি দেশমাতা খালেদা জিয়া রাজনীতি থেকে সরে গেছেন, সেখানে ওনার পুত্র জনাব তারেক রহমান সাহেব ক্ষমতায় আসছেন। সেখানে এসে দেখলাম যে আমরা আসলে, আমি এই পর্যন্ত 5 বার দল থেকে বহিষ্কৃত হয়েছি, 5 বারে আমি দলে ফিরে গেছি, কারণ আমার দলের প্রতি আনুগত্য কখনোই কম ছিল বলে আমি মনে করি নাই, এবং এখনো আমি অন্তর দিক দিয়ে দলের প্রতি আনুগত্য, দেশমাতা খালেদা জিয়ার প্রতি অনুগত, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি অনুগত, তারাই আমার নেতা। কিন্তু দেখা গেল গত প্রায় 4 বছর ধরে, 3 থেকে 4 বছর ধরে আমি বহিষ্কৃত, 22 সন থেকে আমি বহিষ্কৃত। কারণ আমার অপরাধ ছিল, আমি বলেছিলাম দলের নেতাদেরকে যে তোমরা যে আন্দোলনে যাচ্ছ না, এই যে ডেলি পাঞ্জাবি বদলায় খালি মিডিয়ার সামনে এসে কথা বলো, তোমাদের তো রাজপথে আমরা দেখি না, রাজপথে না থাকলে তো একদিন তো তোমাদের উপরে জনগণ চড়াও হবে। সেখানে আমি কর্কশ ভাষায় বলেছিলাম যে মানুষ জুতা পেটা করবে। এই বিষয়টি তারেক রহমানের সামনে গিয়ে তুলে ধরা হলো, আমি নাকি তারেক রহমান সাহেবকে বলছি জুতা পেটা করবে। তারেক রহমান সাহেব একবার ভেবে দেখলেন না যে লন্ডন থেকে তো আন্দোলনে অংশগ্রহণ করা সম্ভব না, যে সমস্ত নেতারা ঢাকা শহরে রাজনীতি করার কথা। আমরা তো দেখেছি কোন নেতাই মঞ্চে 5 থেকে 7 মিনিট আগে মঞ্চে যেতেন, তারপর বক্তৃতা দিয়ে মঞ্চ থেকে নেমে চলে আসতেন। এই জিনিসটা তারেক রহমান সাহেব জানতেন না বলে উনি মনে করতেন যে আমাদের বিএনপির নেতারা, বিশাল নেতারা, কে কত মামলা খাচ্ছে, সে যত মামলা খাচ্ছে তত বড় নেতা। এখন জেল খাটা নেতা না, এখন নেতাদের হলো কে কত মামলা খেটেছে, কার নামে কত মামলা আছে। তৎকালীন সময় বলেছিলাম। তারপরে আমাকে আবার 5মবারের মতো বহিষ্কার করা হলো। সেই বহিষ্কার আজকে প্রায়, ম্যাডাম যত বহিষ্কার করছে 2-3 মাস 5 মাস পরে আমার বয়সকে আবার প্রত্যাহার করে নিয়েছে। আমাকে ডাকছে, বলছে বলো এগুলা কেন করলা। আমি বলছি, বলাবো ঠিক আছে যাও দল করো গে, কাজ করো গে, বাস ম্যাটার ফিনিশড। বলছি হয়তো কোনো কারণে 3 মাস 6 মাস 5 মাস 6 মাসের বেশি হয় নাই, কোনো কারণে আমার বহিষ্কার দেশ। কিন্তু এই বছর তারেক রহমান সাহেব 3 বছর ধরে আমাকে ঝুলায় রাখছে। শুধু ঝুলায় রাখেন না, উনি এত বেশি ভিন্ডিকটিভ হয়েছেন যে আমার সামনে দলের কোনো নেতা কথা বললেও তিনি তাকে বহিষ্কার করে দেন। আমার স্কুলের মাঠে নাসির বলে একটি ছেলে, উদীয়মান ছেলে। রঞ্জন ভাই একটু যদি সংক্ষেপে বলতেন, আমাদের আরো অনেক প্রশ্ন ছিল। জি, আমি সংক্ষেপে বলছি, পটভূমিকাটা আপনি বুঝবেন। সে নাসির ছেলেটা ঢাকা ইউনিভার্সিটির তুখুর ছাত্র নেতা। সে আমার স্কুলের মাঠে এসে কেন খেলা উদ্বোধন করলো, সে তাকে বহিষ্কার করে দেওয়া হলো। আমি অত্যন্ত আঘাত পেয়েছি। যাই হোক, তারপরে এই পট পরিবর্তন হয়েছে। এই পট পরিবর্তনের পরে আমার এলাকার মানুষ অনেক আবদার করেছে, মিটিং করেছে, জনসভা করে বলেছে বহিষ্কার উদ্দেশ করার জন্য, কিন্তু সেই বহিষ্কার উনি প্রত্যাহার করে নেন নাই। এমনকি এইবার যে নমিনেশন দিয়েছেন সেখানেও আমাদেরকে কোনো জিজ্ঞাসাবাদ করেন নাই। আমি নির্বাচন করব না আগেই ঘোষণা দিয়ে দিয়েছি। আমি 2024 সনে আমি আগস্ট আন্দোলনের পরেই ঘোষণা দিয়েছি আমি আর নির্বাচন করব না, এবং তারপরে বারবার বলে আসছি। কিন্তু উনি আমাদের কোন রকম গুরুত্ব দেয় না। এমনকি আমরা ভোট কাকে দিব সে প্রার্থী পর্যন্ত যোগাযোগ করে না। আমি যেখানে পরিষ্কার বলে দিয়েছি আমি নির্বাচন করব না, সেখানে প্রার্থী পর্যন্ত আমার সঙ্গে যোগাযোগ করে না, কারণ তাকে বহিষ্কার করে দিতে পারে, বিএনপির নেতা কর্মী না বহিষ্কার হতে পারে। এরকম একটা ভিন্ডিকটিভ নেতা যদি হয়, এভাবে তো রাজনীতি হবে না। এই যে তিনি 30 তারিখে দেশমাতা খালেদা জিয়া মারা গেছেন,
এমন কি প্রয়োজন ছিল যে 3 দিন ওই দিনই 3 জন নেতাকে বহিষ্কার করতে হবে? উনি কি বহিষ্কারের নেতা? এটা কোন না, মানে- রাজনীতি ভাই? মানে কিছু হলে বহিষ্কার করে দেবেন, না, মানে- বেশি হলে আপনি শোকজ করেন, বিচার করেন, একটা বিচার দেখেন, বলেন। হ্যাঁ, জি মেজর রঞ্জন, আমরা মানে আপনার ব্যাপারটা একটু বুঝতে চাইতেছিলাম যে মানে যেহেতু আপনি দল থেকে বহিষ্কার হয়েছেন, সেহেতু আপনার যেহেতু জামাতে ইসলামী আপনার আদর্শের বিপক্ষে থাকলেও আপনার এখন জামাতে ইসলামীতে যাইতে বাধা নাই, কারণ আপনি নেতাকে একটা শিক্ষা দিতে চাচ্ছেন, তাই তো? নেতাকে শিক্ষা দেওয়ার ব্যাপার না, কোন অবস্থাতে না, নেতাকে শিক্ষা দেওয়ার জন্য না। এখানে যেহেতু আমার কোনো অবস্থান নাই, হুম আমি দল করি না, দলে আমার কোনো পদ নাই, সদস্য নাই, এবং দল করতেও পারছি না, এমনকি আগামী নির্বাচনে কাকে ভোট দেবো সেটা করতে পারছি না। হুম তার মধ্যে আবার তারেক রহমান সাহেব একটা বক্তব্য দিলেন, যে উনি বললেন যে না, ওই যে একটা 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 শব্দ আছে না, রিটায়ারমেন্ট। তার মানে এটা- আপনাকে 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 রাজনীতি করতেই হবে কেন? মানে মানে এটার কি কোনো ম্যাডাম একটা- ম্যাডাম রিটায়ার করলেন না কেন? না না, সেইটা তো দলের সাথে তার এতখানি Retirement- এতখানি পার্থক্য হয় না, দলের সাথে না, এতখানি পার্থক্য না, কোথায়? রাজনীতি রিটায়ারমেন্ট করা, রাজনীতি রিটায়ারমেন্ট করতে কোনো জিনিস তো নাই। রাজনীতি মানুষ আমূর্তি করে, আমাকে কেন রিটায়ারমেন্ট করতে হবে? আমার চেয়ে বড় বড় বয়সের আপনি- লোকেরা কি বিএনপিতে নাই? আপনি 35 বছর যে কথা বললেন, সেই কথার বিপক্ষে এমনকি আমরা দেখেছি যে একটা ওয়াজের অনুষ্ঠানে আপনি দাঁড়িয়ে যে কথাগুলি আপনি বলেছেন, আপনার কি এখন নিজের কথাগুলি নিজের গায়ের উপর লাগছে কিনা, সেই অর্থে আমি বলতেছিলাম যে আপনার যখন সে ওয়াজে মিলতেছে আমি না। কি বলেছি? ওয়াজে আমি না কি না, বলেছি? ওয়াজে না, বলেছি আপনি আপনি ওয়াজের কথা আপনি, আমি বলতেছি যে ওয়াজের ওখানেও আপনার বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ হয়েছে, সেইখানেও আপনি এক ধরনের কথা না বলছেন। না, সেই ওয়াদের প্রতিবাদ যারা করেছে তাদের বিরুদ্ধে তো আমরা বলেছি, যারা মিথ্যা ওয়াজ করে, যারা ভুল কোরআন শরীফ বলে, তারা তো জামাত না, তাদের বিরুদ্ধে আমি বলেছি। আর জামাতের বিরুদ্ধে যখন আপনি বলছেন অসংখ্যবার, আপনি, আমি নিজে দেখেছি যে অনুষ্ঠানে মানে রঞ্জন ভাই, আমরা তো আসলে আপনাকে একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং আপনি খুব সুন্দর বলেন, কিন্তু কিন্তু আপনি যেই জামায়াত বা জামায়াতের সম্ভাবনা নিয়ে যে আসতো, তার বিরুদ্ধেও আপনি খুব রাগ হয়ে যেতেন, বকাঝকা করতেন, ধমক দিতেন। অবশ্যই করতাম, আপনার সামনে আপনার অনুষ্ঠানে করেছি। জি করেছেন, আপনার অনুষ্ঠানে জি, একটা জি, অনুষ্ঠানেও করেছি। জি, আমি অনেক সময়, কিন্তু সেই জায়গা তারা থেকে কেন এখন হ্যাঁ, তারা কেন এখন আমাকে বকাঝকা করে বলেন? কারা না আপনাকে বকাঝকা করারটা ব্যাপারটা এরকম, আপনি নিজেকে কেমনে মানে এই ব্যাপারটাতে কনভিন্স না না, করলেন, সেই সেইটাই আমি ব্যাপারটা- জানতে চাই। তাহলে আমাকে বলতে দেন, কথাটা শেষ করতে দেন। জি জি জি, যদি একটু সংক্ষেপে বলতেন ভাই। হ্যাঁ, তা আমি সেখানে কি বলেছি? আমি যখন তারেক রহমান সাহেব বললেন যে জামাত ইসলাম লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, তখন এই হত্যা করেছে যখন শুনলাম, তখন আমি এর পরের দিনই আমি কলকাতায় একজন সাংবাদিকের সঙ্গে আমি একটা ইন্টারভিউ দিলাম। 16 ডিসেম্বরের উপলক্ষে আমার কাছ থেকে একটা ইন্টারভিউ নিল তারা। ওখানে আরেকজন ব্রিগেডিয়ার সাহেবকে ইন্টারভিউ নিল। সেখানে আমরা জানতে পারলাম, উনি বলল যে তৎকালীন জামাত ইসলামী একটা ছোট্ট দল ছিল, তারা কোনো রাজাকার আলবদরে ছিল না, আল সামচে ছিল না। ব্রিগেডিয়ার সাহেবের বক্তব্য, এটা পিকে গাঙ্গুলি এক ব্রিগেডিয়ার সাহেব বললেন। এবং তারা বলে 29,000 রাজাকার আলবদর আল সামস তাদেরকে সারেন্ডার করেছে, যে 94,000 ভারতীয় পাকিস্তানি বাহিনী সারেন্ডার করেছিল, তার মধ্যে 29,000 ছিল রাজাকার আলবদর আলসাম। তাদের মধ্যে জামাতের কোনো লোক ছিল না, তারা সারেন্ডার করে নাই, তারা এখানে ছিল। অর্থাৎ তারা বলতে সার্টিফাই করেছে যুদ্ধাপরাধের সঙ্গে তারা জড়িত না। তাহলে আমরা যে ইতিহাসে জেনে আসতেছিলাম, সেই ইতিহাসটা আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি, আমাদের জামাতের বিরুদ্ধে যুদ্ধ করে নাই। ওকে, আমরা যে ইতিহাস জেনে আসছিলাম, আমি সেটা প্রতিবাদ করেছি। ওকে, সেটা প্রতিবাদ করার পরে জামাত প্রতিবাদ করার পরে আমি জামাতের সঙ্গে যোগাযোগ করি নাই। জামাত দেখা হইলো, কথা হইলো 21শে নভেম্বর আমাদের এই আর্ম ফোর্সের যেতে জামাতের আমিরের সঙ্গে আমার প্রথম দেখা হলো, কথা বললাম। উনাকে বাই দ্য ওয়ে বললাম যে এই সমস্ত জিনিসগুলো হচ্ছে, আপনারা প্রতিবাদ করেন না কেন? উনি আমাকে 4 দাওয়াত দিলেন। সে 4 দাওয়াত হইতে হইতে এটা আসার ধরলো 12ই ডিসেম্বর। ওকে, 12 ডিসেম্বর বিকালবেলা আমার 4 দাওয়াত ছিল, যেতে পারি নাই, কারণ সেদিন হাদি মারা গেল। হাদি মারা যাওয়ার জন্য অনুষ্ঠানটা পোস্টপোন হলো। 13 তারিখে তিনি আমাকে আবার দাওয়াত দিলেন। 13 তারিখ সকালে 9টার সময় গেলাম। 12 তারিখে মনে হয় না, সেখানে- 12 তারিখে মনে হয় না হাদি মারা গেছে, হাদি গুলিটা খাইছিল সে সময়, হাদি মানে মৃত্যুটা পরে। আচ্ছা ঠিক আছে, জি। ওকে ওকে, ব্যাকরণটা জি, সঠিক হলো। জি, জি, জি। ঠিক আছে, হ্যাঁ। তো হাদিকে গুলি করা হয়েছিল, সেই হাদি গুলি করার কারণে সেই অনুষ্ঠানটা আমরা যেতে পারি নাই। পরের দিন 13 তারিখে সকাল 9টায় উনি আমাকে আবার 4 দাওয়াত দিলেন, আমি গেলাম। সেখানে কথা বলার পরে উনি আমাকে বললেন যে তাহলে কি আপনি প্রতিবাদ করেন? আমি বললাম আমি প্রতিবাদ করব কি করে, আমি তো আপনাদের কেউ না, তাই আপনি কি দলে যোগদান করতে চান? তাই আমি বললাম আপনার দলে তো রোকন না হলে যোগদান করা যায় না। উনি বললেন না, সহযোগী যোগদান করা যায়। তাই আমি বললাম আমি যদি আপনি নেন, আমি তো রাজি আছি, আমি যোগদান করতে রাজি আছি। তাই আমরা যোগদান করলাম। ওকে, যোগদান করার পরে গঠনতন্ত্রে দেখলাম যে জামাত বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে। ওকে,
জামাত বলছে বাংলাদেশ একটি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে এবং জাতি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। সেই জাতি রাষ্ট্র হিসাবে পড়েছে বলে তারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে। তাহলে বাংলাদেশের যে বর্তমান প্রজন্ম, জামাতের যে বর্তমান প্রজন্ম, বর্তমান আমির সাহেবের বয়স মাত্র 59 বছর, অর্থাৎ ওনার বয়সও 13 বছর 14 বছর বয়স ছিল 71 যুদ্ধের সময়। কারণ কিন্তু যুদ্ধপরাধী না, 67 বছর 66 বছর যুদ্ধপরাধী না। হ্যাঁ 13 এবং এই যে আজকে যে জামাতের লক্ষ লক্ষ নেতা কর্মী গঠিত হয়েছে, তাদের বয়স বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে হয়েছে, 55 বছর হচ্ছে। না, আমার মনে যে রঞ্জন ভাই, আপনার কেন আপনি মনে হইলো আপনি জামায়াতকে মনে করেন যে বাংলাদেশ স্বাধীনতায় বিশ্বাস করে, বা আপনি গণতন্ত্রে দেখেছেন জামায়াতের অবস্থানও আপনি এটা পরিষ্কার করেছেন। জনাব রঞ্জন, আপনি আপনার কাছে আমি প্রশ্ন করব হচ্ছে যে একটা কথা খুব বলা হচ্ছে, যেহেতু শুধু আপনি তো না, আমরা দেখতে পাচ্ছি যে আরেকজন মানে অনেক বড় মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমেদ আসলে জামায়াত নেতৃত্বের যে জোট আছে সেই জোটে আপনি জয়েন করেছেন তার দল বা তার সমর্থকদের নিয়ে। আপনার কাছে কি মনে হয়, আসলে কি নির্বাচনী জোট বলে কোনো জোট হইতে পারে? মানে আদর্শের মিল ছাড়াও কি আসলে কোনোদিন জোট হওয়া সম্ভব? অনেকে বলতেছেন যে এটা আদর্শিক জোট না, এটা শুধু নির্বাচনী জোট। আপনি কি এইভাবে ব্যাপারটা দেখেন যে মানে আদর্শিক জোট হইতে পারে, মানে আদর্শের মিল হওয়া ছাড়াও নির্বাচনে জোট হতে পারে, যেটা এনসিপির ওনারা খুব বেশি করে বলতেছেন যে আমরা একটা আদর্শিক জোট করছি, আদর্শিক জোট করি নাই, নির্বাচনী জোট করছি। এটা কি হইতে পারে? মানে আপনি কি মনে করেন জানাবো। আসলে খালেদ ভাই, আপনি তো রাষ্ট্রবিজ্ঞান, ধর্মতত্ত্ব সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আপনার কথাবার্তাগুলো স্পষ্ট এবং সরাসরি আপনি কথা বলেন। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আদর্শিক হলে তো কোনো জোট হওয়ার দরকার নেই, আদর্শিক তো দল। আমি আদর্শিক বিশ্বাস করি, আমি তো একটা দল। এখানে আদর্শ তো পরিবর্তন হলে এটা না, কিন্তু সেখানে নির্বাচনী, সাধারণত জোটগুলা রাজনীতি সবসময় হয় নির্বাচন ভিত্তিক। যখনই নির্বাচন আসে বা কোনো আন্দোলন আসে, কোনো ঐক্যমতের প্রশ্নে আসে, তখনই জোটগুলা হয়। কোনো একটা ইস্যুতে যারা পক্ষে তারা আসে, যারা পক্ষে না তারা অন্যদিকে যায়। আমি আলোচনাটা এখানে এইভাবে করতে চাই আপনাকে। আফিন্দি ভাই অনেকদিন ধরে ইসলামী রাজনীতি করে আসতেছেন, অনেকদিন ধরে ওনারা আসেন। আমি তো ইসলামী রাজনীতিতে মাত্র যোগদান করলাম, ইসলামী সম্বন্ধে আমার ধ্যান ধারণা অনেক বেশি এখনো হয় নাই, ওনার সঙ্গে তর্ক করার মতো যোগ্যতা আমার এখনো হয় নাই। উনি একজন আলেম মানুষ, উনি আমার চেয়ে ধর্ম ইসলাম অনেক ভালো বুঝেন, ভালো জানেন। কাজে এখানে আমার ওনার সঙ্গে তর্ক করাটা আমার জন্য হবে মানে মার সঙ্গে মাসির গল্প করা। আমি সেই ব্যাপারে যাব না। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি, জামাত ইসলাম রাজনৈতিক করছে আজকে, তারা ইসলাম প্রচার করতেছে না। তারা সেখানে আল্লাহ সন্তুষ্টির জন্য, এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য এবং ইহকাল এবং পরকাল দুইটাকে সামনে রেখে তারা রাজনীতি করছে। তাদের যে গঠনতন্ত্র আছে, সেই গঠনতন্ত্রে তারা বলার চেষ্টা করছে আমাদের ফাইনাল ডেস্টিনি হলো পরকাল, আমাকে ওখানে যেতে হবে। সেখানে তারা বলছে যেহেতু আল্লাহ তাআলা সত্যের নির্দেশনা সহ যুগে যুগে নবী রাসূলকে প্রেরণ করিয়াছেন, তারা কিন্তু এই কথাটা পরিষ্কার বলছে। তারা এও বলছে যেহেতু আল্লাহ তাআলা মানুষকে তাহার প্রতিনিধির জন্য পৃথিবীতে প্রেরণ করিয়াছেন এবং সত্যের অনুসরণ করাকে মানুষের দায়িত্ব কর্তব্য নির্ধারণ করে দিয়েছেন। এবং তারা আরো পরিষ্কার করে বলছে না, যেহেতু জনাব আখতারুজ্জামান, আমি একটা বিষয় আপনার কাছে একটু আসি, আমি একটু বলি। ধরেন ধর্মতত্ত্বের দিকগুলি আপনি নানা দিক থেকে দেখতে পারবেন আর কি, কিছু মৌলিক কাঠামোগত জায়গাগুলি ঠিক করে। আমি যেটা সিমেন্টিক্সের কথা বলতেছিলাম, শব্দগত অর্থের দিক দিয়ে আপনি নানা কাঠামোর দিকে দেখতে পারবেন। কিন্তু মাওলানা আবুল আলা মওদুদীর, যিনি জামায়াতে ইসলামের মতাদর্শগত জায়গাগুলি যাকে অনুসরণ করা হয়, উনার স্পষ্ট কিছু লেখা, স্পষ্ট কিছু ব্যাখ্যা, স্পষ্ট কিছু দিক নির্দেশনা দিয়েই জামাত ইসলামী শুধু বাংলাদেশের দল না, কিন্তু জামাত ইসলামী পাকিস্তানের দল, জামাত ইসলামী কিন্তু ইন্ডিয়াতেও। তো এই যে এই মতাদর্শগত জায়গায় উনি যেভাবে ইসলামকে দেখছেন, বেশিরভাগ, আমি যদি বলি আমাদের এই অঞ্চলের বেশিরভাগ মুরব্বীরা, বেশিরভাগ আলেমরা উনার দেখা ইসলামে কিন্তু সন্তুষ্ট হচ্ছেন না। আমি যদি সমস্যা শব্দটা নাও বলি,
সন্তুষ্ট হচ্ছেন না, সংকট দেখতে পাচ্ছেন, মানে সমস্যা না বলে আমি সংকট বলি, বরং সংকট দেখতে পাচ্ছেন। এই যে এই সংকট দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জামায়াতে ইসলামী ওই ব্যাপারে সতর্ক। উনারা কিন্তু গত 15, আমি যেরকম বলতেছিলাম, গত 15-20 বছর ধরে উনারা কিন্তু মওদুদী সাহেবের দেখানো পথে বা ওই আদর্শে নিজেদের সামনে আনতে চান না। কিন্তু আমরা কি করে বিশ্বাস করব যে উনারা যখন আরো ক্ষমতাবান হবেন, আপনারা যখন আরো ক্ষমতাবান হবেন, আপনারা ওই জায়গায় যাবেন না? এটা আমরা কেমনে বিশ্বাস করব? ভেরি গুড, ভেরি গুড। আপনার এই প্রশ্নের জবাবটাই আপনি প্রশ্ন যথাযথ করেছেন, কিন্তু এখানে কিন্তু জামাতের একটা বিবর্তন হয়েছে। জামাত কিন্তু আব্দুল্লাহ মওদুদীর থেকে একটা বিবর্তন হয়েছে। 1980 সনে বাংলাদেশ জামাত ইসলামী হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশের জামাত ইসলামী না। আমার ভাই কিন্তু এখনো বাংলাদেশের উলামায়ে ইসলাম, কিন্তু জামাত কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম হয়েছে। এবং এখানে আমি যেটা পড়ে শোনাচ্ছিলাম, আপনার যে প্রশ্নের যে সন্দেহটা, তারা কি বলছে, যেহেতু ইহকালই মানব জীবনের শেষ নয়, এটা তো আমরা সবাই বিশ্বাস করি, ইহকালে মানব জীবন শেষ নয়, বড় মৃত্যুর পরও রহিয়াছে মানুষের জন্য এক অনন্ত জীবন, যেখানে মানুষকে তাহার পার্থিব জীবনের ভালো ও মন্দ ও কাজের পুঙ্খানুপুঙ্খ হিসাবে দিতে হইবে এবং বিচারের পর জান্নাত অথবা জাহান্নাম রূপে ইহার যথাযথ ফলাফল ভোগ করিতে হইবে। এখানে জামাত তো কোনো মওদুদীবাদ নিয়ে আসে নাই। না 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 না, রঞ্জন ভাই, রঞ্জন ভাই, আমি আপনার সমস্যাটা বলি, আমি আপনার সমস্যাটা বলি। এইটা বাংলাদেশের জামায়াতে ইসলামীর একটা ইনহেরেন্ট সমস্যা। ধরেন জামায়াতে ইসলামী মওদুদীবাদ থেকে বাইরে হয়ে আসছে, আমি যদি এরকম মওদুদীবাদ নাও বলতে চাই, কারণ তিনিও একজন সম্মানিত লোক, তিনি ওই জায়গা থেকে যে বাইরে আসছে, জামাত এটা প্রকাশ্যে ঘোষণা দিয়ে কখনো বলবে না, কিন্তু আমি বুঝতেছি যে ওনারা বাইরে আসছে, উনারা ওনাকে ফলো করতেছে না। আমি যেহেতু এগুলি ফলো করি, আমি বুঝতেছি যে জামায়াত একইভাবে 1971, আপনি বললেন বাংলাদেশ স্বাধীনতা স্বীকার করে, জামাত একইভাবে 1971 সালের ইয়ের জন্য প্রকাশ্যে কোনোদিন ক্ষমা চাইবে না। উনাদের যে আমির, উনি আমার অনুষ্ঠানে আইসা বলবেন যে হ্যাঁ আমি 47 থেকে 24 সাল পর্যন্ত যা কিছু হয়েছে সব কিছুর জন্য ক্ষমা চাই, কিন্তু স্পেসিফিক করে বলবেন না। কিন্তু আমি যখন উনাদের নায়েবে আমির জনাব আবু তাহেরকে ইন্টারভিউ করছি আওয়ামী লীগের আমলে, উনি কিন্তু তিনি বলছেন যে আমার মুক্তিযুদ্ধের সাথে সম্পর্ক আছে, আমার মুক্তিযুদ্ধ পরিবারের মধ্যে অনেকে আছে, এগুলি বলে। প্রকাশ্যে যে একটা বলা, ক্ষমা চাওয়া এবং নিজেদের অবস্থান পরিষ্কার করা, এইটা তারা কখনো করে না। তার জন্য আমি কোট আনকোট আপনি নিজে অনেকবার এই দলটির সমালোচনা করছেন, করেছি, হ্যাঁ, অনেক 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 শব্দ বলছেন, যে শব্দগুলো আমি আসলে টেলিভিশনে বলতে চাই না। এখন হঠাৎ করে তো তারা মানে they didn't change their position. না না, আমি এখানেই বলছি খালেদ ভাই, এখানে আমরা বলছি তারা তাদের পজিশনটা লিখিত আকারে পরিবর্তন করেছে। তারা একটা গঠনতন্ত্র তৈরি করেছে, সেই গঠনতন্ত্রে তারা পরিষ্কার বলেছে, আপনি যদি গঠনতন্ত্র দেখেন তাহলে আপনি দেখতে পারবেন তারা সেখানে পরিষ্কারভাবে বলেছে যে তারা এখন থেকে এই গঠনতন্ত্র অনুযায়ী দল চালাবে না। আপনি গঠনতন্ত্রের মধ্যে একটা লাইন দেখান, যে লাইনটার মধ্যে উনারা বলতেছেন যে আমরা আবুল আলা মওদুদী সাহেব, যিনি আমাদের প্রতিষ্ঠাতাদের একজন, তার নির্দেশিত পথ এখন থেকে আমরা অনুসরণ করব না। এখানে পুরা বইটাতে তো এই পুরা বইটাতে পুরা এই গঠনতন্ত্রে আবুল আলা মওদুদীর নামটিও নাই। এটাই তো প্রবলেম। নামটা নিলে অসুবিধা কি? নামটা নিলে অসুবিধা কি মেজর রঞ্জন? নামটা নিলে কি অসুবিধা? নামটা নিলে কি অসুবিধা? চেঞ্জ হয় না। আপনি যে কোনো জিনিসে নেগেটিভ জিনিসটা তো নয়, আমি আপনার চশমাটি সুন্দর এটা বলাটাই ভদ্রতা, কিন্তু আপনার চশমাটির ফ্রেমটা ভাঙ্গা এটা তো কেউ বলে না। ওকে, আমার মনে হয় তারা একটা গঠনতন্ত্র দিয়েছে, আমার মনে হয় আমার মনে হয় যে জামাতকে দেখতে পাচ্ছেন না, দেখতে পান না, বা জামাতেরকে মনে করতেছেন যে আপনি পছন্দ করতেছেন না, সেজন্য তারা তো লিখিত কমিটমেন্ট দিয়েছে। ওকে, এবং তারা বহুবার, আমার মনে হয় যে আপনার যুক্তিটা, আমার মনে হয় যে জনাব মেজর আখতার রঞ্জন একটা শক্ত যুক্তি দিয়েছে। বলে আসছেন খালেদ ভাই, লন্ডনে বলে আসছেন আমি কতবার ক্ষমা চাবো, আমি তো অনেকবার ক্ষমা চেয়েছি, উনি তো গত লন্ডনে বলে আসছেন। না 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 না, ক্ষমা চাওয়া আমি কতবার ক্ষমা চাবো, এর আগেও আমরা ক্ষমা চেয়েছি, এগুলি হচ্ছে একরকম শব্দ। আবার 16 ডিসেম্বরকে জামায়াতে ইসলামী কিভাবে ডিল করবে, 26শে মার্চকে কিভাবে ডিল করবে, সেটা কিন্তু আবার আরেক রকমের মানে প্র্যাকটিস। আমরা তো আসলে মুখের কথা না শুধু। তবে 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 জনাব আখতারুজ্জামান রঞ্জন, জি, এবারে 16 ডিসেম্বরে জামাত যে র্যালিটা করেছে, মুক্তিযুদ্ধের পক্ষে র্যালিটা করেছে, এত বড় র্যালি তো অন্য কেউ করে না এই বছর।
ওকে, এই বছর 16 ডিসেম্বরে যে জামাত যে র্যালিটা করেছে মুক্তিযুদ্ধের, তারপরে যদি তাদেরকে না হয়, তাদেরকে ফাঁসি দিয়েছেন, তাদের লোকদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তারপরে যদি তাদের পাপ মোচন না হয়, ওকে, আমার মনে হয় একটা শক্ত যুক্তি একটু জনাব মেজর আখতারুজ্জামান রঞ্জনের কাছে। আপনাকে অনেক ধন্যবাদ মাওলানা আফিন্দি। মোহাম্মদ মালায়ক উনি বলছেন 47, 71, 24 নাম ধরে ক্ষমা চাইছে খালেদ মহিউদ্দিন। আমির বলছেন মিথ্যা কেন বলছেন ভাই? আমির সাহেব আমাকে যখন ইন্টারভিউ দিচ্ছেন উনি তখন বলছেন 47 থেকে 24 পর্যন্ত যাবতীয় সব অপরাধের জন্য আমি ক্ষমা চাই। তো আমি তাকে প্রশ্ন করছি এর মধ্যে কি কোনো 71, এর মধ্যে কি 71 আছে? উনি বলছেন যা আছে সবই আছে। আমার কথা হলো 71 শব্দটা উচ্চারণ করে ক্ষমা চাওয়ার ক্ষেত্রে বলে কিন্তু অনেকবার ক্ষমা চাইছি, বাংলাদেশ বিশ্বাস করি, 16 ডিসেম্বর পালন করি, কিন্তু রঞ্জন ভাই আপনারা কিন্তু ক্ষমা চাওয়ার ব্যাপারে বা এইটা বলার ব্যাপারে আবার একটা আলাদা অবস্থান বজায় রাখেন। মানে ব্যাপারটা কিরকম আমি আপনাকে বলি রঞ্জন ভাই, আমি ব্যাপারটা বলি, আপনাদের দলটা কিরকম, আপনারা টেস্ট করেন, যদি আজকে মুক্তিযুদ্ধের জায়গা থেকে অন্য জায়গার মধ্যে থেকে যদি শক্তিশালী হয় আপনারা আরামে ওইটারে আপনারা নিয়ে নেবেন। ইসলামী দলগুলির ক্ষেত্রে যে প্রশ্ন জনাব আফিন্দি তুলেছেন সেই প্রশ্নও কিন্তু ঠিক, আপনারা টেস্ট করেন যে কোন পক্ষে আসলে বাতাস ভারী। না আপনি যদি ভাই আমি তিনটা পয়েন্ট আপনাকে পরিষ্কার করতে চাই। জি, প্রথমে তো একটি পয়েন্ট হলো যে দোষের জন্য আমি ফাঁসি হয়েছে, আমি মৃত্যুদণ্ড হয়েছে, সেইটার জন্য আপনি বারবার আমাকে ইনসিস্ট করছেন ক্ষমা চাইতে, তাহলে আমার ফাঁসি ফিরিয়ে দেন। না আমি তো ইনসিস্ট করি না। না রঞ্জন ভাই আমি আপনাকে বুঝাই, আমি কিন্তু ইনসিস্ট করি না। আপনারা ক্ষমা না চান, ক্ষমা না চাই রাজনীতি করেন, ক্ষমা না চাই বাংলাদেশে ক্ষমতা আসেন, আমার কোনো প্রবলেম নাই, কিন্তু আপনারা মুখে যে বলেন আপনারা ক্ষমা চাইছেন, ইজ ইট ট্রু? না মুখে বলে আপনারা যখন বারবার বলেন ক্ষমা চান, আমি বলি না আপনারা আমার এই আপনারা থেকে বাদ দেন, আপনারা ক্ষমা চান না, আপনারা 71 সালেও ঠিক কাজ করছেন, এখনো ঠিক কাজই করতেছেন, আমার কোনো প্রবলেম নাই। ইটস ইওর পলিটিক্স ভাই, ইটস ইওর পলিটিক্স ভাই। না আপনি ঠিক কাজ করছেন তো 71 সালেও ঠিক করছেন, 47 সালেও ঠিক করছেন, এখনো ঠিক করতেছেন, আমার কোনো অসুবিধা নাই তো, আই এম গুড। না আপনার বক্তব্য, আমরা তো সেটা বলি নাই। জি আপনারা কি বলছেন সেটা একটু বলেন তো শুনি। আমরা 71 সনে যেই অপবাদ আপনারা দিয়েছেন সেই অপবাদের জন্য আমাদের ফাঁসি হয়েছে। ফাঁসি হওয়ার পরে আপনি আমাকে বারবার ক্ষমা চাচ্ছেন এবং আমার আমির সাহেব বলেছেন ক্ষমা আর কতবার চাইব। ওকে, মানে এখানে কিন্তু দুইটা বক্তব্য আপনি দিতেছেন, খেয়াল করেন আপনার বুদ্ধি আমার চেয়ে বেশি। দুইটা বক্তব্য আপনি দিতেছেন, একবার বলতেছেন অপবাদ, আবার বলতেছেন ক্ষমা চাইছে। এটা যদি অপবাদই হবে আপনি ক্ষমা চাবেন কেন? সেজন্য বলছি অপবাদ হলে আর ক্ষমা চাইতেছেন কেন? আপনাদেরকে সন্তুষ্টি করার জন্য আমরা যেহেতু বলছি যে আমরা যে কোনো মানুষের কাছে যদি আপনি মনে করেন, ইনসিস্ট করেন যে না তারপরে আপনার ভুল হয়েছে, আমরা বলছি, কিন্তু বিষয়টা হলো আমি যে কথাটা বলার চেষ্টা করছি আপনাকে, এখানে ক্ষমাটা নিয়ে ইনসিস্ট করে আপনি বারবার, আমরা যদি এখন বলি ক্ষমা চাই না, এটাকে আপনি খারাপ ভাবে নেবেন, আবার ক্ষমা চাইছি এটাও খারাপ ভাবে নিচ্ছেন, অর্থাৎ কোন বক্তব্যটাকে আপনারা ইতিবাচক ভাবে নিচ্ছেন না। দ্বিতীয়ত বলে ইসলামিক, আমি মুসলমান, আমি জন্মগতভাবে মুসলমান, বিশ্বাস করি মুসলমান, আমার আকীদা মুসলমান, আমার ইমাম সাহেব আমার আলেম সাহেব কি বললো এটা তো কিছু আসে যায় না। ইসলাম আমার আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক, আমি যে শাসন ব্যবস্থা চালাবো এটাই ইসলামী শাসন ব্যবস্থা। আমার মনে হয় যে মেজর রঞ্জন আপনি যেটা চালাবেন সেটা ইসলামী শাসন ব্যবস্থা, এটা একটু গাজোয়ারি কথা হচ্ছে ভাই, মনে না করতে পারেন না এটা একটু গাজোয়ারি কথা হচ্ছে। না গাজোয়ারি না, এখন যদি মানুষ মানে, আমাকে খালেদ মহিউদ্দিন ভোট দিল না, কিন্তু আমি আরো 10 জনে ভোট পায় মরলাম, আরো 15 জন আপনার বিপক্ষে দাঁড়ালো, আপনাকে 10 জন ভোট দিল, আরো 15 জন আপনার বিপক্ষে দাঁড়ালো, আমি যদি 15 বিপক্ষে দাঁড়ানোর পরে ফেল করবো আমি, আমি যদি 15 জাস্ট আপনি যদি মেজরিটি নিয়ে যদি আপনি পাস করে আসেন তাহলে আপনি যেটা বলবেন সেটাই ইসলাম, তাহলে আমি খালেদ মহিউদ্দিন কথা শুনবো কেন? না রঞ্জন ভাই আপনি যদি মেজরিটি নিয়ে পাস করে আসেন তাহলে আপনি যা বলবেন সেটাই ইসলাম, এই ভয় তো আফিন্দি ভাই পাচ্ছে, সেই ভয় তো আফিন্দি ভাই পাচ্ছে। পৃথিবীর সব লোক বললেও ভুল বললে এটা ইসলাম হবে না ভাই। আমি তো সেটাই করব যেটা আমার জনগণ চাইবে, আমি সেটাই করব। খালেদ মহিউদ্দিন কি চাইবে, আফিন্দি সাহেব কি চাইবে, এটা তো বিবেচ্য বিষয় না। রাইট, আমার বিষয় হলো যারা জনগণ কি চাইবে, আমি জনগণের স্বপ্ন, জনগণের আকাঙ্ক্ষা, জনগণের আকীদা, জনগণের ইমাম বাস্তবায়িত করব। আমি মুসলমান, কাজে আমি ইসলাম ধর্মটা তো আমি আর আফিন্দি সাহেবের মতো করে পালন করব না, মানে আমি তো খালেদ মহিউদ্দিনের মতো করে আমি ইসলাম, যে বেশি ভোট পাবে তার মতো করে আপনি ইসলাম করবেন, যে বেশি ভোট পাবে তার মতো করে আপনি ইসলাম করবেন, আমার প্রবলেম নাই। কিন্তু রজত ভাই একটু পরিষ্কার করবেন, আমি পালন করব আমার কোরআন এবং সুন্নাহ মোতাবেক। এইবার আপনি এটা ঠিক কথা বলছেন, রাইট কোরআন এবং আমি আপনার মতো করে, আমি তো আপনার মতো করে, কিন্তু আমার করার অধিকারটা এস্টাবলিশড হবে, আপনার করার অধিকারটা এস্টাবলিশড হবে, রাইট এস্টাবলিশড হবে, এই কথা বলছি। তৃতীয়ত আমি যেটা বলছি
আজকে রাজনীতির কারণে আমরা বিভিন্ন মেরুকরণ হতে পারি, বিভিন্ন দলে যেতে পারি। সেখানে ইসলামকে দায়ী করা, ইসলামকে টেনে আনা, এটা মনে হয় আমি ইসলামের প্রতি অবমাননা করতেছি, আমার ধর্মের প্রতি আমি অবমাননা করতেছি। আমি রাজনীতি করতে পারি, আসলে না না রাজনীতি না করবো, না জনগণের না না, কাছে মেজর ভোট রঞ্জন, চাইবো। আমার অপরাধ কিন্তু ক্ষমা করবেন, কিন্তু আপনি খেয়াল করে দেখেন আপনাদেরকে যেইটা নিয়েই প্রশ্ন করা হয়, যদি মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন করা হয় আপনি বলেন 54 বছর আগের জিনিসটা আনো কেন, যদি ইসলাম নিয়ে প্রশ্ন করা হয় তাহলে আপনি বলেন যে রাজনীতির মধ্যে ইসলাম ঢুকাও কেন। মানে আপনাদের কি নিয়ে প্রশ্ন না, করবো আমরা আপনাকে কিন্তু কি নিয়ে না, না, প্রশ্ন করবো, আপনি আমি- শিখাই দেন আমি যে এইটা নিয়ে আপনার- প্রশ্ন করবো। আপনার জামাত প্রশ্নে- ইসলামে তো প্রশ্নই আপনি- করা যায় না, না, আপনি আমাকে আমি শিখাই দেন। একটু মাওলানা চাই আফ্রিদি, এখানে। মাওলানা আমি আফ্রিদি, তো- আমি আপনার কাছে আসবো, আপনি আমাকে একটু ঠিক শিখাই আছে। দেন রঞ্জন ভাই, আমি- জামাত ইসলামে খালেদ কি ভাই, নিয়ে প্রশ্ন খালেদ করবো। ভাই, খালেদ ভাই, আমি আমাকে যেই প্রশ্নই করবেন, আমি যেই প্রশ্ন আপনি করবেন, আমি সেই প্রশ্নের উত্তর দিব। জি, আপনি সেখানে 10-এর থেকে আমাকে 0 দিয়েন, হুম। কিন্তু আপনি আমাকে আপনার উত্তরটা দিতে বলেন না। না আমার উত্তর, আমার আপনার তো উত্তরই মন মতো- নাই, আমার তো প্রশ্নটা আছে, আমি তো জানি না হ্যাঁ। উত্তর। কাজে আপনি আমাকে যেই প্রশ্নই করবেন, আমি সেই প্রশ্নের উত্তর আপনি দিব। আমাকে প্রশ্নটা শিখাই দেন, নম্বর- প্রশ্নটা শিখাই দেন। নম্বর আপনি না, নম্বর আপনি ইসলাম শুরু নিয়ে করেন। কথা বললো জামাত ইসলামের না, না। সমস্যা, মুক্তিযুদ্ধ নিয়ে কথা আমি বললো তো বলি সমস্যা। নাই, আমি তো বলি না ইসলামের সমস্যা। আমি বলেছি যে আপনার যদি আজকে রাজনীতির মাঠে ইসলামকে নিয়ে এসে যদি ইসলামের কথা বলি, তাহলে আমি যদি ইসলামকে নিয়ে বিতর্ক করতে যাই, তখন আবার বলবেন আমি ইসলাম নিয়ে বিতর্ক করতেছি। কারণ আপনি কিন্তু দলটার আপনি যে মধ্যে, ইসলামে যেমন আফিন্দি সাহেব তো পরিষ্কার করলেন বিএনপির সাথে উনার প্রবলেম নাই, কারণ বিএনপি বলতেছে না যে উনার ইসলামিক রাজনীতি করে। জামায়াতে ইসলামী, কে বলছে আফিন্দি সাহেব বলছেন বিএনপি আফিন্দি সাহেব বলছে এটি তো ফাইনাল না। আফিন্দি সাহেবের বক্তব্যটা আমি তো বিএনপি করে আসছি, আফিন্দি সাহেবের চেয়ে বেশি তো বিএনপি কে আমি চিনি এবং জানি। রাইট। আমরা তো সবসময় বিএনপি বলে আসতেছি আমরা ইসলামের ধারক বাহক, আমরা দেশে বিসমিল্লাহির রহমানির রহিম আনছি, আমরা এই দেশে আমরা ইসলাম শাসন ব্যবস্থা করছি। আচ্ছা আমি আচ্ছা ধর্মীয় আচ্ছা মূল্য- আচ্ছা, ধর্মীয় মাওলানা আফিন্দি, মূল্যবোধে বিশ্বাসী। মাওলানা আফিন্দি, মূল্যবোধ- মাওলানা আফিন্দি, আমি একটা এখানে মিনিট আসতেছি, সময় দেন, কাজে এখানে- মেজর রঞ্জন শেষ করুন, না, তারপর আপনি বলবেন। ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী, মাওলানা ইসলামী আফিন্দি, ধর্মীয় মূল্যবোধে ইসলামী মাওলানা মূল্যবোধে আফিন্দি, বিশ্বাসী। আমার মনে হয় যে আমরা তো সবাই কথা এটা- বললে এটা আমরা ঠিক শুনতে আছে। পারবো না। মেজর রঞ্জন শেষ করুক 1 মিনিটে, তারপর আপনি বলবেন। ধন্যবাদ। জি, হ্যাঁ, জি, সেখানে জি। আমি বলছি যে আপনি আমাকে যে কোনো ধরনের প্রশ্ন করেন, প্রশ্নের উত্তরে আপনি আমাকে 0 দেন, কিন্তু সেই উত্তরটাকে আবার বিতর্কের মধ্যে নিয়ে যায় না। ওকে, উত্তরটা আবার বিতর্কের মধ্যে নিয়ে যান না। মানে প্রশ্নে আমি 0 দিব, বলছি- উত্তরটা বিতর্কে নিব না, তাই তো? আমি বলছি মধুদিবাদ আমার মধ্যে নাই। আমি আমার গঠনতন্ত্র দিয়ে বলছি মধুদিবাদে মধুদিবাদ শব্দটা আমার মধ্যে নাই। এই- তারপরে আপনি বলছেন আমি মধুদিবাদ ফিরে যাবো কিনা? না 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 না, আপনারা তো না, আমরা মেজর এখন রঞ্জন, বাঙালি মেজর রঞ্জন, জামাত- আমাদের কি সমস্যা আমি একটু বলি। আমি এইবার শেষ একটু করতে- জনাব আফিন্দিকে একটু কথা বলতে দেন। এই কথা- আমি খালি আমার সমস্যাটা বলি, আমি খালি সমস্যাটা বলি, আমি খালি আমার সমস্যাটা বলি। শেষ করতে দেন। আফিন্দি সাহেব, আমার আমি খালি খালেদ ভাই, সমস্যাটা খালেদ বলি, ভাই, আমি খালি আমার সমস্যাটা বলি। sentence রঞ্জন ভাই টা আমাকে শেষ- একটা আমার কথা বলতে sentence দেন, শেষ করে দেন। একটা কথা বলতে দেন। আপনি যে কথাগুলি বলছেন সেই কথাগুলি যদি জামায়াতের আমির মহোদয় বলতেন তাইলে তো আমরা বুঝতাম যে আমরা রাজনীতির মধ্যে আমরা জনাব আবুল আলাহ মওদুদীকে অনুসরণ করতেছি না। আমি এই কথাটা অনুপস্থিত দেখতে পাচ্ছি। এটা আপনি বলতেছেন যেটা, ধন্যবাদ। এটা সেই আপনার সেই feelings কথাটা আমি বলতেছেন। আমির সাহেবের কাছে অনুপস্থিত দেখতে পাচ্ছি। আর আপনার কিন্তু কথা কি আমি এই- নিব? 2 মিনিট পরে আবার এই শুনবো কথাটা- যে জামায়াত বলবে যে এটা ওনার নিজস্ব না বক্তব্য। না, এই কথাটা বলার জন্য তো জামাতের আমির গঠনতন্ত্র বানিয়ে আমাদের ঘরে ঘরে পাঠিয়ে দিচ্ছে। ওকে, এই কথাটার জন্য তো গঠনতন্ত্র দিয়েছে। আমার মনে যে জামাত প্রতিদিন এইটা ফ্যান্টাস্টিক যুক্তি।